জাতিসমূহের মহান অভিপ্রায়নের পর ইউরোপের মানচিত্র ব্যাপকভাবে পরিবর্তিত হয়। পশ্চিম ইউরোপে রোমান সাম্রাজ্যের ভূমিতে নতুন নতুন রাষ্ট্রের উদ্ভব হয়, যেগুলোকে ঐতিহাসিকরা বর্বর রাজ্য বলে অভিহিত করেছেন। কারণ এই রাজ্যগুলোতে ক্ষমতা ছিল জার্মানিক বর্বরদের হাতে, যারা রাইন নদীর উপার থেকে এসেছিল। এরকমই একটি উপজাতি ছিল ফ্র্যাঙ্করা, যারা ইউরোপের ইতিহাসের পরবর্তী মহাকাব্য রচনা করার জন্য নির্ধারিত ছিল। ফ্র্যাঙ্ক নামটি প্রোটো জার্মানিক শব্দ ফ্রা থেকে এসেছে, যার অর্থ মুক্ত। তাদের অস্তিত্বের শুরু থেকেই ফ্র্যাঙ্করা শক্তিশালী এবং সংখ্যায় অনেক বেশি ছিল, কারণ তারা বেশ কয়েকটি ছোট উপজাতির জোট হিসেবে আত্মপ্রকাশ করেছিল। সময়ের সাথে সাথে এই সমস্ত উপজাতি দুটি প্রধান জোটে একীভূত হয়। স্যালিয়ান ফ্র্যাঙ্ক, যারা উপকূল বরাবর বাস করত, তাদের নামের অর্থ হচ্ছে সামুদ্রিক, এবং ডিপুরিয়ান ফ্র্যাঙ্ক, যারা রাইন নদীর তীরে বাস করত, তাদের নামটি নদীর তীর থেকেই এসেছে। যে নেতা এই দুই জোটকে একত্রিত করেছিলেন তিনি ছিলেন স্যালিয়ান ফ্র্যাঙ্কদের প্রধান ক্লোভেস, যিনি মেরোভিঞ্জিয়ান পরিবারের সদস্য ছিলেন। বৈবাহিক কূটনীতির মাধ্যমে তিনি 485 খ্রিস্টাব্দে সফলভাবে ফ্র্যাঙ্কদের একত্রিত করেন এবং তাদের রাজা হন। সেই বছরই তিনি সোয়াসর গ্যালো রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ শুরু করেন। পরের বছর তিনি তাদের রাজধানীর কাছে একটি যুদ্ধে গলদের পরাজিত করেন এবং তাদের অঞ্চলগুলো দখল করেন। 496 খ্রিস্টাব্দে যখন আলেমানিরা আবার ফ্র্যাঙ্কদের অঞ্চলে আক্রমণ করে, ক্লোভিস তোলবিয়াকের যুদ্ধে তাদের পরাজিত করেন এবং এরপর ফ্র্যাঙ্করা সহজেই আলেমানিদের অর্ধেক ভূমি পরাধীন করে ফেলে। 500 খ্রিস্টাব্দে ক্লোভিস বর্গান্ডি আক্রমণ করেন এবং দিজনের যুদ্ধে জয়লাভ করেন। ফ্র্যাঙ্করা বর্গান্ডির ওপর একটি আশ্রিত রাজ্য স্থাপন করে, যা নামমাত্র স্বাধীন ছিল। তবে ক্লোভিসের সবচেয়ে বড় অর্জন ছিল বিসিগতদের সাথে যুদ্ধ। বার্গান্ডির বিষয়ে হস্তক্ষেপ করার অজুহাতে ফ্র্যাঙ্ক রাজা 507 খ্রিস্টাব্দে বিসিগথিক রাজ্যে আক্রমণ করেন, ভুইলের যুদ্ধে জয়ী হন এবং সমগ্র দক্ষিণ গল নিজের দখলে নেন, যা তৎকালীন বিসিগথিক ভূমির প্রায় অর্ধেক ছিল। ক্লোভিস ফ্র্যাঙ্কদের সাম্রাজ্য বহুগুণ বাড়িয়েছিলেন এবং ইতিহাসে তাকে ফ্রান্সের প্রতিষ্ঠাতা এবং প্রথম রাজা হিসাবে বিবেচনা করা হয়। নিজের ক্ষমতাকে শক্তিশালী করার জন্য ক্লোভিস প্রশাসনিক সংস্কার করেন, রাজধানী প্যারিসে স্থানান্তর করেন এবং একটি আইন সংহিতা রচনা করেন। কিন্তু তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল ক্যাথলিক রীতিতে খ্রিস্টধর্ম গ্রহণ করা, যা ছিল আরিয়ানবাদের বিপরীতে, যা তৎকালীন বেশিরভাগ জার্মানিক উপজাতি মেনে চলত এবং যা রোমে ধর্মদ্রোহিতা বা খ্রিস্টধর্মের বিকৃত রূপ হিসেবে বিবেচিত হতো। এর মাধ্যমে ক্লোভিস গির্জার সাথে মৈত্রী স্থাপন করেন, যা তার রাজবংশের জন্য ফ্র্যাঙ্কদের ওপর ক্ষমতা সুসংহত করা সম্ভব করে তোলে। পরবর্তী মেরোভিঞ্জিয়ানরা ক্লোভিসের মতো সাফল্য অর্জন করতে পারেনি। তার বংশধরদের একমাত্র সাফল্য ছিল আশ্রিত বার্গান্ডিকে সাময়িকভাবে সংযুক্ত করা, কিন্তু এর পরেই ফ্র্যাঙ্করা 4টি রাজ্যে বিভক্ত হয়ে যায়। এই রাজবংশী রাজারা তাদের অযোগ্য শাসনের জন্য পরিচিত ছিল। তারা প্রায়শই রাষ্ট্রীয় কাজের চেয়ে বিনোদনকে বেশি পছন্দ করত। এতে অবাক হবার কিছু নেই যে সমসাময়িকরা এই শাসকদের অলস রাজা বা লেজি কিংস বলে উপহাস করত। আর যখন তারা সিংহাসনে বসে থাকত, তখন রাজ্যে অভিজাত এবং প্রশাসকদের দ্বারা ক্ষমতা দখল হতে থাকে। অভিজাতদের জন্য রাজপ্রাসাদের মেয়র বা মেয়র অব দ্য প্যালেস পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি রাজপ্রাসাদ পরিচালনা করতেন, কোষাগার, প্রহরী এবং সমস্ত রাজকীয় আদেশের উপর তার নিয়ন্ত্রণ ছিল। এইভাবেই রাজপ্রাসাদের মেয়ররা সমস্ত বাস্তব ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেয়। অস্ট্রেশিয়ায় দীর্ঘকাল ধরে দুটি প্রভাবশালী পরিবার রাজপ্রাসাদের মেয়রের পদ ধরে রেখেছিল, যাদের মিলনের ফলে পেপিন অফ হার্স্টেলের জন্ম হয়। 680 খ্রিস্টাব্দে তিনি তার বাবার কাছ থেকে রাজপ্রাসাদের মেয়রের পদ উত্তরাধিকার সূত্রে পান এবং শক্তি, ষড়যন্ত্র এবং কূটনীতির মাধ্যমে 4টি ফ্র্যাঙ্ক রাজ্যকে একত্রিত করতে সক্ষম হন। এরপর তিনি ফ্রিজিয়ান, স্যাক্সন এবং ফ্র্যাঙ্কোনিয়ানদের বিরুদ্ধে অভিযানে মনোযোগ করেন, যা অবশ্য তাকে তেমন কোনো সাফল্য দেয়নি। পেপিনের উত্তরাধিকার পেয়েছিলেন তার অবৈধ পুত্র চার্লস, যিনি মার্টেল বা হাতুড়ি নামে পরিচিত ছিলেন। ক্ষমতা দখল করতে এবং পুতুল রাজা দ্বিতীয় চিলপিরিককে সিংহাসনে বসাতে তার 4 বছর সময় লেগেছিল। তবে এর পরেও ফ্র্যাঙ্করা তার বিরুদ্ধে ক্রমাগত বিদ্রোহ করত। 719 খ্রিস্টাব্দে চার্লস মার্টেল ফ্রিজিয়া জয় করতে সক্ষম হয়
এবং 730 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি আলিমানিয়া, থুরিঞ্জিয়া এবং বাভারিয়ার উপর জোরপূর্বক আশ্রিত রাজ্য স্থাপন করেন। 732 খ্রিস্টাব্দে আবদুর রহমানের নেতৃত্বে আরবরা আইবেরিয়ান উপদ্বীপ থেকে ফ্র্যাঙ্কদের অঞ্চলে আক্রমণ করে এবং সামান্য প্রতিরোধের সম্মুখীন হয়ে লোয়ার নদীর তীর পর্যন্ত এগিয়ে যায়। তাদের সেনাবাহিনীতে 30,000 সৈন্য ছিল, কিন্তু প্রধান সুবিধা ছিল ভারী অশ্বারোহী বাহিনীর উপস্থিতি, যা তাদের শক্তিশালী এবং দ্রুত আক্রমণ করতে সাহায্য করত। তাই ফ্র্যাঙ্করা পোয়াতিয়ার কাছে একটি পাহাড় দখল করে এবং সেখানে একটি সুরক্ষিত শিবির স্থাপন করে। আরবরা 1 সপ্তাহ ধরে নিঃস্বফালে তাদের আক্রমণ করে এবং তাদের সেনাপতির মৃত্যুর পর তারা যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটতে বাধ্য হয়। চার্লস মার্টিল একটি বিজয়ী হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি একজন অবৈধ শাসক, যার বিরুদ্ধে ক্রমাগত বিদ্রোহ করা হয়েছিল, এখন একজন নায়কে পরিণত হন। তিনি তার নতুন কর্তৃত্ব ব্যবহার করে সংস্কার কাজ শুরু করেন। যদিও ফ্র্যাঙ্করা পদাতিক হিসেবে আরবদের পরাজিত করেছিল, মার্টেল ভারী অশ্বারোহী বাহিনীর সুবিধা উপলব্ধি করেছিলেন, যা সহজেই পদাতিক বাহিনীকে ভেদ করে তার সেনাবাহিনীকে প্রায় পরাজিত করে ফেলেছিল। তাই তিনি নিজের অশ্বারোহী বাহিনী তৈরি করার সিদ্ধান্ত নেন। এর জন্য তিনি তার সামন্তদের বা ভাসেলসদের জমি বিতরণ করতে শুরু করেন। এর বিনিময়ে তারা ঘোড়ায় চড়ে এবং ভারী ধাতব বর্ম করে যুদ্ধের জন্য উপস্থিত হতে বাধ্য থাকত। এইভাবে চার্লস মার্টেল ইউরোপীয় অশ্বারোহী বাহিনীর প্রতিষ্ঠাতা হন, যা প্রায় 1000 বছর ধরে যুদ্ধক্ষেত্রে প্রভাবশালী ভূমিকা পালন করবে। একইভাবে গুরুত্বপূর্ণ ছিল ফ্র্যাঙ্কদের মধ্যে একটি নতুন অভিজাত পরিবারের উত্থান, যার নামকরণ করা হয়েছিল এর প্রতিষ্ঠাতা চার্লসের নামে, ক্যারোলিঞ্জিয়ান। চার্লস মার্টেলের পর তার পুত্র পেপিন, যিনি তার খর্বাকৃতির জন্য দ্য শর্ট বা খাটো নামে পরিচিত ছিলেন, রাজপ্রাসাদের মেয়রের পদ উত্তরাধিকার সূত্রে পান। তবে এই পদটি তার পছন্দ ছিল না। পেপিন রাজমুকুট চাইতেন এবং তিনি তা পাওয়ার একটি সুযোগ খুঁজে পান। 751 খ্রিস্টাব্দে পোপ সামরিক সহায়তার বিনিময়ে পেপিন দ্য শর্টকে মুকুট পরিয়ে দেন। মেরোভিঞ্জিয়ান রাজবংশের শেষ রাজা তৃতীয় চিলডেরিককে জোর করে মঠভাসী বানানো হয়। কৃতজ্ঞতাস্বরূপ পেপিন লম্বার্ডদের সাথে যুদ্ধ শুরু করেন, যারা ইতালিতে পোপের শাসনে হস্তক্ষেপ করছিল। 755 খ্রিস্টাব্দে তিনি আল্পস অতিক্রম করেন এবং লম্বার্ডদের রাজধানী দখল করেন। পরের বছর লম্বার্ডরা রোম অবরোধ করে। পেপিন দ্য শর্ট আবার ইটালি আক্রমণ করেন, যেখানে তিনি রোমের দেয়ালের নিচে লম্বার্ডদের পরাজিত করেন এবং তারপর পোপকে বেশ কিছু ভূমি হস্তান্তর করেন, যা পোপীয় রাষ্ট্র নামে পরিচিতি লাভ করে। এটি ইতিহাসে পেপিনের দান বা ডোনেশন অফ পেপিন হিসেবে পরিচিতি লাভ করে। পেপিন দ্য শর্ট তার রাজত্ব প্রসারিত করার চেষ্টা চালিয়ে যান। 759 খ্রিস্টাব্দে তিনি নারবোন দখল করেন এবং পরের বছর তাকে অ্যাকুইটেনের জনগণের বিদ্রোহ দমন করতে হয়। অ্যাকুইটেন নতুন রাজবংশের অধীনে আসতে দীর্ঘকাল ধরে অনিচ্ছুক ছিল। পেপিন শীতের জন্য সেখান থেকে চলে গেলেই অ্যাকুইটেন আবার বিদ্রোহ করত এবং তাকে পরের বসন্তে সেনাবাহিনী নিয়ে সেখানে আসতে হতো। পেপিন তার রাজত্বের শেষ 8 বছর এভাবেই কাটিয়েছিলেন এবং বিদ্রোহী অ্যাকুইটেনের বিরুদ্ধে আরেকটি অভিযানের সময় তিনি মারা যান। তার বড় ছেলে চার্লেম্যান সফলভাবে অ্যাকুইটেনের বিরুদ্ধে অভিযান শেষ করেন, কারণ তিনি বিদ্রোহী অভিজাতদের একাংশের সমর্থন লাভ করেছিলেন, যাদের তিনি জমি এবং সম্পদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। একই সময় তিনি গ্যাসকনিকে অবশেষে রাজকীয় অঞ্চলের সাথে যুক্ত করেন। প্রাথমিকভাবে চার্লসকে তার ছোট ভাইয়ের সাথে সিংহাসন ভাগ করে নিতে হয়েছিল, যিনি অবশ্য 3 বছরের যৌথ শাসনের পর মারা যান। এরপর নতুন রাজা, যার কাছে পশ্চিম ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী ছিল, তিনি যা দীর্ঘক্ষণ ধরে স্বপ্ন দেখছিলেন তা শুরু করেন, রাজ্য জয়। চার্লস তার ছেলের জন্য লোম্বার্ড রাজার মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা করতে পেরেছিলেন, কিন্তু 771 খ্রিস্টাব্দে শার্লম্যান সেই বিয়ে ভেঙে দেন এবং রাজকন্যাকে ইতালিতে ফেরত পাঠান। ক্রুদ্ধ ডেসিডেরিয়াস ফ্র্যাঙ্কদের মিত্র পোপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং এর জবাবে পোপ শার্লম্যানকে সাহায্যের জন্য ডাকেন। 773 খ্রিস্টাব্দের শরৎকালে শার্লম্যান আল্পসের কাছে তার সেনাবাহিনী জড়ো করেন। লোম্বার্ডরাও সেখানে তাদের সৈন্য নিয়ে আসে। তখন শার্লম্যানের আদেশে ফ্র্যাঙ্ক সেনাবাহিনীর একটি অংশ স্বল্প পরিচিত পাহাড়ি পথ দিয়ে শত্রুকে পাশ কাটিয়ে তাদের ঘিরে ফেলতে শুরু করে। আতঙ্কে লোম্বার্ড সেনাবাহিনী ছত্রভঙ্গী হয়ে যায় এবং ডেসিডেরিয়াস নিজে পাভিয়াতে আশ্রয় নিতে বাধ্য হন, যা ফ্র্যাঙ্করা শীঘ্রই অবরোধ করে।
774 খ্রিস্টাব্দের বসন্তে তার সৈন্যদের একটি অংশকে অবরোধের জন্য রেখে শার্লম্যান নিজে পূর্ব দিকে যান, যেখানে দ্বিতীয় লোম্বার্ড সেনাবাহিনী জড়ো হচ্ছিল। ভেরোনায় ফ্র্যাঙ্কদের অপ্রত্যাশিত আগমন লোম্বার্ডদের বিনা যুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য করে। এরপর শার্লম্যান রোমে যান, পোপের সাথে একটি চুক্তি করেন এবং পাভিয়াতে ফিরে আসেন, যার বাসিন্দারা ক্ষুধায় ক্লান্ত হয়ে শীঘ্রই তাদের রাজাকে ফ্র্যাঙ্কদের হাতে তুলে দেয়। ডেসিডেরিয়াসকে জোর করে মঠভাসী বানানো হয় এবং উত্তরে নিয়ে যাওয়া হয়। শার্লম্যান ফ্র্যাঙ্ক এবং লোম্বার্ডদের রাজা উপাধি গ্রহণ করেন এবং তার পুত্র পেপিনকে ইতালি চালানোর জন্য নিযুক্ত করেন। শার্লেম্যান যখন দক্ষিণে যুদ্ধ করছিলেন, তখন স্যাক্সনরা অস্ট্রেশিয়া আক্রমণ করে এবং লুটপাট চালায়। এর জবাবে পরের বছর শার্লম্যান স্যাক্সনিতে আক্রমণ করেন এবং স্যাক্সন শহরগুলো পুড়িয়ে অগ্রসর হন। কিন্তু তিনি দেশে ফেরার আগেই লোম্বার্ডরা তার বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তাকে আবার ইতালিতে ফিরতে হয়। শার্লম্যান দ্রুত বিদ্রোহ দমন করেন এবং স্যাক্সনদের জয় করতে ফেরেন। 777 খ্রিস্টাব্দে স্যাক্সনরা প্যাডারবর্নে শান্তির জন্য সম্মত হয় এবং ফ্র্যাঙ্কদের শাসন স্বীকার করে। উত্তরকে পরাধীন করার পর শার্লম্যান সেই ভূমির দিকে মনোযোগ দেন যা ফ্র্যাঙ্কদের অনেক দিনেরই স্বপ্ন ছিল, ভিসিগতদের ভূমি, যেখানে তখনও আরবরা শাসন করত। 778 খ্রিস্টাব্দে তিনি পিরেনিস পর্বতমালা অতিক্রম করেন এবং জ্যারাগোজা অবরোধ করেন। অবরোধটি কঠিন ছিল এবং যখন শার্লম্যান জানতে পারলেন যে জ্যারাগোজাকে মুক্ত করার জন্য বার্সেলোনার কাছে একটি আরব সেনাবাহিনী জড়ো হচ্ছে, তখন তিনি দ্রুত দেশে ফেরেন। পশ্চাৎ অপসারণ রক্ষা করার দায়িত্বে ছিলেন নান্তের মার্গ্রেভ রোল্যান্ড। তিনি এবং তার দল রনসেভো গিরিপথে একটি অতর্কিত আক্রমণের শিকার হন, যা বাস্করা আয়োজন করেছিল ফ্র্যাঙ্কদের দ্বারা তাদের শহর পুরনোর প্রতিশোধ নেবার জন্য। আরবদের বিরুদ্ধে ব্যর্থ অভিযানটি স্যাক্সন নেতাদের একজন ভিদুকিং মূল্যায়ন করেন, যিনি তখন ডেনমার্কে লুকিয়েছিলেন। 779 খ্রিস্টাব্দে তিনি প্রথমবার দেশে ফেরেন এবং একটি বিদ্রোহ শুরু করেন। শার্লম্যান স্যাক্সনিতে আক্রমণ করেন এবং এই বিদ্রোহ দমন করে তার সেনাবাহিনী নিয়ে এলব নদী পর্যন্ত পৌঁছান। এবার তিনি কেবল বিদ্রোহী স্যাক্সনদের পরাজিতই করেননি, বরং জোর করে তাদের খ্রিস্টধর্মে দীক্ষিত করেন, গির্জা এবং দুর্গ নির্মাণ করেন। সবচেয়ে একঘুই স্যাক্সনদের জোর করে অ্যাকুইটেনে পেরেসেলন করা হয়। তবে ভিদুকিং হাল ছাড়েননি এবং নতুন বিদ্রোহের জন্য 2 বছর ধরে প্রস্তুতি নেন। এবার তিনি কেবল স্যাক্সনদের সাথেই ষড়যন্ত্র করেননি, বরং ফ্রিজিয়ান এবং লুকাথিয়ান স্লাভদেরও বিদ্রোহে উস্কানি দেন। তাছাড়া তিনি বাভারিয়ার ডিউকের কাছ থেকে সাহায্য পান, যিনি দীর্ঘদিন ধরে ফ্র্যাঙ্কদের আধিপত্য থেকে মুক্তি পাওয়ার স্বপ্ন দেখছিলেন। 782 খ্রিস্টাব্দে ভিদুকিং আবার দেশে ফিরে আসেন এবং স্যাক্সন বিদ্রোহ নতুন উদ্যমে জ্বলে ওঠে। বিদ্রোহী স্যাক্সনরা নির্মিত দুর্গগুলো ধ্বংস করে, গির্জা পুড়িয়ে দেয়, পুরোহিতদের হত্যা করে এবং ব্যাপকভাবে খ্রিস্টধর্ম ত্যাগ করে। তারা বিদ্রোহ দমনের জন্য পাঠানো ফ্র্যাঙ্ক সৈন্যদের একটি অতর্কিত আক্রমণে পরাজিত করতেও সক্ষম হয়। ক্রুদ্ধ শার্লেমেন ভার্দেনে সৈন্য জড়ো করেন এবং সেখানে 4500 স্যাক্সন জিম্মিকে নিয়ে আসেন। তিনি তাদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেন। এই ঘটনাটি ইতিহাসে ভার্দেনের হত্যাকাণ্ড অর্থাৎ ম্যাসাকার অব ভার্দেন হিসাবে পরিচিতি লাভ করবে। এরপর শার্লেমেন তার সেনাবাহিনী নিয়ে স্যাক্সনদের ভূমির মধ্য দিয়ে অগ্রসর হন, তবে তিনি বিদ্রোহী সেনাবাহিনীকে পরাজিত করতে বা তাদের নেতাকে ধরতে পারেননি। তাই শার্লেমেন ফ্র্যাঙ্কফুর্ট শহর প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি পরবর্তী 3 বছর অবস্থান করেন। সেখান থেকে তিনি ক্রমাগত স্যাক্সনদের উপর আক্রমণ চালাতেন, তাদের শহরগুলো পুড়িয়ে দিতেন। 785 খ্রিস্টাব্দে ভিদুকিং রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যেতে না চেয়ে শার্লেমেনের সাথে সন্ধি করেন এবং এমনকি খ্রিস্টধর্ম গ্রহণ করেন, যার পর তিনি ইতিহাসের পাতা থেকে অদৃশ্য হয়ে যান। শার্লেমেন তৃতীয় চ্যাসিলোর বিশ্বাসঘাতকতাও ভোলেননি। তিনি এটাও মনে রেখেছিলেন যে লোম্বার্ডদের বিরুদ্ধে তার যুদ্ধে বাভারিয়ানরা লোম্বার্ডদের সমর্থন করেছিল। 788 খ্রিস্টাব্দে শার্লেমেন বাভারিয়া সীমান্তে 3টি সেনাবাহিনী মোতায়েন করেন। একই সাথে 3টি সেনাবাহিনী অগ্রসর হতে শুরু করে এবং বাভারিয়ানরা কার বিরুদ্ধে অগ্রসর হবে তা ঠিক করতে পারেনি। তৃতীয় চ্যাসিলো বিনা যুদ্ধে আত্মসমর্পণ করেন এবং মঠভাসী হন। ফ্র্যাঙ্করা যখন বাভারিয়া জয় করছিল, তখন আভাররা ইটালি আক্রমণ করে। এই ঘটনাটি যুদ্ধ ঘোষণার কারণ হয়ে দাঁড়ায়। 791 খ্রিস্টাব্দে শার্লেমেন আবার খাগানাতে আক্রমণ করেন, কিন্তু নিজে কোনো মতে পরাজয় এড়িয়ে দেশে ফিরতে বাধ্য হন। 796 খ্রিস্টাব্দে আভারদের বিরুদ্ধে স্লাভিক জনগণের বিদ্রোহের সাহায্যে
ফ্র্যাঙ্করা আভার শাসকের আংটি দখল করতে সক্ষম হয়। 799 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্করা আরেকটি অভিযান চালায়, যেখানে উভয় সেনাপতিই মারা যান। তখন প্রিন্স পেপিন, যিনি ফ্র্যাঙ্কদের কমান্ড গ্রহণ করেন, সমস্ত আভারকে হত্যা করার আদেশ দেন, যার ফলে তাদের সমগ্র জাতি নিশ্চিহ্ন হয়ে যায়। আভারদের সাথে যুদ্ধের সময় শার্লেমেন সেনাবাহিনী পরিচালনার পরিবর্তে রাজধানীতে জীবনযাপন এবং রাজনৈতিক সংস্কারকে বেশি পছন্দ করতেন। তার সত্ত্বেও 793 খ্রিস্টাব্দে স্যাক্সনি আবার তার বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তাকে আবারও সেখানে যেতে হয়। এরপর স্যাক্সনরা আরও 3বার বিদ্রোহ করে, কিন্তু এই বিদ্রোহগুলো শার্লেমেনের ডিউকরা দমন করেন। 799 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্করা ব্রিটেনিকে পরাধীন করে। 801 খ্রিস্টাব্দে শার্লেমেনের পুত্র প্রিন্স লুই, যিনি অ্যাকুইটেন শাসন করতেন, পিরানিজের মধ্য দিয়ে আক্রমণ করে বার্সেলোনা দখল করেন এবং তারপর বাস্কদের পরাধীন করেন। তবে এই বছরগুলোতে শার্লেমেনের প্রধান অর্জন ছিল একটি নতুন উপাধি লাভ করা। তিনি অজুহাত হিসাবে ব্যবহার করেন যে বাইজান্তাইনে 799 খ্রিস্টাব্দে সম্রাজ্ঞী আইরে ক্ষমতায় আসেন। ফ্র্যাঙ্কদের মতে একজন নারী সম্রাট হতে পারেন না। এভাবেই শার্লেমেন নতুন সম্রাট হওয়ার সিদ্ধান্ত নেন। পোপ, যাকে রোমানরা 799 খ্রিস্টাব্দে বহিষ্কার করেছিল, শার্লেমেনকে সমর্থন করেন এই শর্তে যে তিনি রোমকে পোপের অধীনে ফিরিয়ে দেবেন। এভাবে 800 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর বড়দিনে শার্লেমেন দ্য গ্রেটকে রোমের সম্রাট হিসেবে মুকুট পরানো হয় এবং ফ্র্যাঙ্ক রাজ্য একটি সাম্রাজ্যে পরিণত হয়। শার্লেমেনের জন্য 810 খ্রিস্টাব্দটি ছিল দুঃখজনক, যখন একটি মহামারী তার 2 বড় ছেলের জীবন কেড়ে নেয়। তাই তার সমস্ত ভূমি তার তৃতীয় পুত্র লুই উত্তরাধিকার সূত্রে পান, যিনি 814 খ্রিস্টাব্দে তার বাবার মৃত্যুর পর নতুন সম্রাট হন। তার প্রথম সিদ্ধান্ত ছিল তার বোনসহ প্রায় সমস্ত রাজদরবারের মহিলাদের মঠে পাঠিয়ে দেওয়া, যার জন্য তাকে ধার্মিক অর্থাৎ দ্য পায়েস বলা হতো। তবে লুই দ্য পায়াসের সমগ্র রাজত্ব বিদ্রোহ দ্বারা চিহ্নিত ছিল। 817 খ্রিস্টাব্দে তার ভাতিজ ইটালির বার্নার্ড তার বিরুদ্ধে বিদ্রোহ করেন। তিনি সম্রাটের সাথে আলোচনার জন্য রাজি হন, কিন্তু তাকে বন্দী করে অন্ধ করা হয়, যা তার মৃত্যুর কারণ হয়। পরের বছর ব্রিটেন লুইয়ের বিরুদ্ধে বিদ্রোহ করে, কিন্তু বিদ্রোহটি নির্মমভাবে দমন করা হয়। 822 খ্রিস্টাব্দে ব্রিটেনরা আবার বিদ্রোহ করে এবং 3 বছর ধরে যুদ্ধ চালায়। 830 খ্রিস্টাব্দে তারা আবার বিদ্রোহ করে এবং এবার তারা কার্যত স্বাধীনতা অর্জন করে, যা ফ্র্যাঙ্করা মাত্র 20 বছর পরে স্বীকার করে। 830 খ্রিস্টাব্দে লুই নিজের সন্তানদের বিদ্রোহের সম্মুখীন হন। তারা তার বাবাকে বন্দী করেন এবং তাকে ক্ষমতা ত্যাগে বাধ্য করেন, কিন্তু 1 বছর পরে তারা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করেন এবং তাদের বাবাকে মুক্তি দিয়ে সিংহাসনে ফিরিয়ে দেন, যাতে তিনি তাদের ভাগ্য নির্ধারণ করতে পারেন। 837 খ্রিস্টাব্দে অ্যাকুইটেন লুইয়ের বিরুদ্ধে বিদ্রোহ করে, যার নেতৃত্বে তিনি নিজের নাতি, যিনি নিজেকে অ্যাকুইটেনের রাজা ঘোষণা করেন। লুই অ্যাকুইটেনের বিদ্রোহ দমন করতে পারেননি। 840 খ্রিস্টাব্দে লুই দ্য পায়াসের মৃত্যুর পর তার ছেলেরা আবার তার বাবার উত্তরাধিকারের জন্য যুদ্ধ শুরু করেন। তাদের কারো কাছে নির্ণায়ক যুদ্ধ এবং বিজয়ের জন্য যথেষ্ট শক্তি ছিল না। তাই 843 খ্রিস্টাব্দে ভাইয়েরা ভার্ডেনের চুক্তি স্বাক্ষর করেন, যার অধীনে তারা ফ্র্যাঙ্ক সাম্রাজ্য নিজেদের মধ্যে ভাগ করে নেন। এভাবে সাম্রাজ্যের অস্তিত্ব বিলুপ্ত হয়। যদিও লোথার নিজেকে সম্রাট বলে ডাকতেন, এটি কেবল একটি ফর্মাল উপাধি ছিল। ক্যারোলিঞ্জিয়ানরা নিজেদের মধ্যে যুদ্ধ করতে থাকেন এবং তাদের অধিকৃত অঞ্চলগুলো ইউরোপীয় রাষ্ট্রের আদিরূপ হিসেবে গড়ে ওঠে। লোথারের ভূমি ভবিষ্যতে ইতালি, লুইয়ের ভূমি জার্মানি এবং চার্লসের ভূমি ফ্রান্স গঠন করে, আর মাঝের ভূখণ্ড, যা পরে লরথারিঙ্গিয়া নামে পরিচিত হয়, 20 শতাব্দী পর্যন্ত বিবাদ এবং যুদ্ধের বিষয় হয়ে দাঁড়ায়।